ছাত্রলীগ, যুবলীগ, আরও যারা স্বেচ্ছাসেবকলীগ সবাইকে লাঠি সোটা দিয়ে অস্ত্র দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। ফলে এটা একটা যুদ্ধের রূপ নিয়েছে, এটা কোনো আন্দোলনের অবস্থা নাই। একদিকে হলো নিরস্ত্র মানুষ আন্দোলন করছে, অন্যদিকে অস্ত্রধারী প্রতিপক্ষ, তারা এই আন্দোলনকে থামাচ্ছে বা এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। এটাই ছিল আমাদের চোখের সামনে এটা দৃশ্য, এটা আমরা সবাই জানি। এবং এই আন্দোলনের সাথে দেখা গেছে কিছু বাবা তাদের সন্তানকে নিয়ে মিছিলে গেছে, আবার কিছু মা কিছু সন্তানকে নিয়ে এসে মিছিলে গেছে। লক্ষ্য করেছেন? এটা হয়েছে। আবার ছাত্রদের যখন হত্যা করা হয় তখন সাহসী এবং যারা নীতি নৈতিকতায় বিশ্বাস করেন সেই সমস্ত সাহসী শিক্ষকরা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, তারপরে সাংবাদিক এসে দাঁড়িয়েছে, তারপরে বাবা মারাও দাঁড়িয়েছে, মা বাবারাও কিন্তু অত্যন্ত শক্তভাবে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তারা সন্তান নির্যাতিত হচ্ছে, এই কারণে বাবা মা দাঁড়িয়েছে। শিক্ষক বলছে আমার ছাত্রছাত্রী নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে, এই জন্য তারা সেখানে দাঁড়িয়েছে। এই ছিল আমাদের আন্দোলন, আমাদের চোখের সামনে দৃশ্য। সারা বিশ্বের চোখের সামনে, মিডিয়ার সামনে আমাদের মুগ্ধ পানি বিক্রি করতে করতে গুলিবিদ্ধ হয়েছে, পানি খাওয়াইতে খাওয়াইতে গুলিবিদ্ধ হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমাদের ছাই বুক চিতিয়ে দাঁড়ানোর কারণে পরপর একাধিক গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের ওয়াসিম একই অবস্থা করেছে। এইভাবে সারা দেশে আমাদের শত শত, এখন থেকে হাজারে হাজারে ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে। কিছু বেওয়ারিশ লাশও গোপন করা হয়েছে। আর এটা শুরুটা কখন, এটা আমাদের একটু জানতে হবে। স্বাধীনতার পরে যখন 16 ডিসেম্বর এদের স্বাধীন হয়, 16 ডিসেম্বর থেকে আমাদের 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত, 16 ডিসেম্বর 1971 থেকে আমাদের এই 10 জানুয়ারি 1972 সাল, এই 24টি দিন মুক্তিযোদ্ধারা দেশ চালিয়েছে। এই 24টি দিন মুক্তিযোদ্ধারা দেশ চালিয়েছে। তখন কোনো প্রবাসী সরকারের অধীনে, তাজউদ্দিনের অধীনে আমাদের সাধারণ ছাত্রছাত্রী মুক্তিযোদ্ধা তারা দেশের এই আজকে যেমন কার্যক্রমটা পরিচালনা করলো, 4 দিন সরকার ছিল না এবং এখন পর্যন্ত সরকার কিন্তু কার্যকর হয় না। তখন আমাদের ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার, এমনকি হিন্দুদের বাড়ি পাহারা দেওয়া, হিন্দুদের জানমাল ইজ্জত রক্ষা করা, তাদের উপাসনালয় পাহারা দেওয়া এবং ইত্যকার কার্যক্রমগুলো আমাদের প্রিয় ছাত্ররা এগুলো করেছে। হ্যাঁ, আমাদের ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করেছে। তবে এই জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আমাদের একটু বিবেক বিবেচনা দিয়ে বুঝতে হবে, সেগুলো একটা চলন্ত গাড়ি, হাইড্রোলিক ব্রেক থাকলেও এই ব্রেক ধরার সাথে সাথেও আর একটু যাবে, গাড়ির গতি একটু থাকবে, তারপরে থামবে। এটা একটা যৌক্তিক এবং বৈজ্ঞানিক বিষয়, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখন অনেকটাই নিয়ন্ত্রিত, এখন আর সেটা পাওয়া যায় না। এখন এই সুযোগে একটি পরিচিত এবং আমরা চিনি যাদের, যারা এদের শাসন করেছে একদিন, তাদের শাসনের চেহারাও আমরা জানি কেমন ছিল। তারা হঠাৎ করে মনে করলো যে আমরা ক্ষমতায় চলে গেছি। এই জন্য তাদের ভাবসাবটা এমনভাবে পরিচালিত হয়েছে, মানুষ মনে করছে বাবা এরা ক্ষমতায় এসে গেছে। কিন্তু সমন্বয়ক যারা, তারা কিন্তু বক্তৃতায় বলেছে যে আমরা নৌকা ডুবিয়ে দিয়ে সেখানে ধানের শীষ লাগানোর জন্য আমরা আসি। এই কথা বলার কারণে সমন্বয়কারীদের পক্ষ থেকে যখন এই কথা বলা হয়েছে, তখন কিন্তু আবার পরিস্থিতিটা বেশ কিছু ধীরে ধীরে স্থগিত হয়েছে। আমাদের ফখরুদ্দিন সাহেব আন্দোলনের মাঠ থেকে দৌড়ে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেছে, প্রেসিডেন্ট আর দৌড়ে চলে গেছে। এই কারণেও ফখরুদ্দিন সাহেবকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। রাজপথে আন্দোলন চলছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছে ছাত্র যুব সমাজ, ছাত্র সমন্বয়কারীরা নেতৃত্বে রয়েছে। এই জায়গায় আমাদের আন্দোলনটা বুঝতে হবে, এটা কোনো বিএনপির নেতৃত্বাধীন আন্দোলন নয়, এটা অন্য কোনো রাজনৈতিক দল, জামাত ইসলাম, বিএনপি কিংবা জাসদ কিংবা ভাসদ কিংবা শাসনতান্ত্রিক আন্দোলন কিংবা হেফাজতে ইসলাম, তাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন এটা নয়। তাদের অংশগ্রহণ ছিল, যেমন আমরা আলোচনা করছি, এখানে আমরা প্রত্যেকেই অংশ সঙ্গত কারণে। কিন্তু এই আন্দোলনটি সম্পূর্ণ ছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতা অদলীয় চরিত্রের ভিত্তিতে এই আন্দোলনটি করেছে। যদি এই আন্দোলনটি অদলীয় না হইত, তাহলে এই আন্দোলন সফল নাও হতে পারত।
কথাটা একটু বুঝতে হবে, কারণ আমাদের ইতিহাসের অনেক অভিজ্ঞতা রয়েছে। স্বাধীনতার পরে যখন সমগ্র জাতি মুক্তিযুদ্ধের জন্য একেবারে একাত্মতা, মুক্তিযুদ্ধের জন্য একটা পাথরে পরিণত হয়েছিল, অর্থাৎ ঐক্যবদ্ধ হয়েছিল। এই জন্য মুক্তিযুদ্ধকে অনেক ব্যাখ্যা দিয়ে অনেক বিশ্লেষক বলে থাকেন যে মুক্তিযুদ্ধ হলো ঐক্যবদ্ধ সশস্ত্র একটি জনযুদ্ধ। এই যে পাথরের মতো একটা ঐক্যবদ্ধ সশস্ত্র জনতা আন্দোলন করে দেশ স্বাধীন করল, এবং সেখানে আওয়ামী লীগ এক পর্যায়ে নেতৃত্বে ছিল। কেননা এক পর্যায়ে বললাম এই কারণ আমাদের যে প্রবাসী সরকার ছিল, সেই প্রবাসী সরকার কিন্তু বঙ্গবন্ধুকে প্রধান রেখেই প্রবাসী সরকার করা হয়েছে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুলকে উপরাষ্ট্রপতি করে, তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে, আর ইত্যাদি মন্ত্রিসভা করে সেই সরকার গঠিত হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু আমাদের মধ্যে ছিলেন, তিনি ছিলেন কারাগারে থাকার পরেও তাকেই রেখে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং বঙ্গবন্ধুকে হৃদয়ে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে এই যে 24টা দিন, এই 24টা দিনের মূল্যায়ন অনেক বিশ্লেষণ অনেক কিছু করে, যে 16 ডিসেম্বর থেকে 1971-এর 16 ডিসেম্বর থেকে 1972 সালের এই 10 জানুয়ারি এই যে 24টি দিন, এই 24টি দিনকে এক দৃষ্টিতে মূল্যায়ন করা হয়। আবার বঙ্গবন্ধু আসার পরে দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন, একসাথে তৎকালীন সময়ে ছাত্র সংগ্রাম পরিষদ, নিউক্লিয়াসের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের হাইকমান্ডের নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুকে যখন থেকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়, তখন সমগ্র জাতি প্রত্যাশা করল যে আমাদের নেতা এসছে, কারণ তার জন্য আমরা বসেছিলাম, এখন আমাদের স্বাধীনতা পরিপূর্ণতা পেল। কিন্তু তিনি মঞ্চে দাঁড়িয়েই যখন আওয়ামী লীগের প্রশংসা করলেন, এই ছাত্র জনতার প্রশংসাটা তিনি করলেন না, তখনই কিন্তু মূলত একটা কথা নিয়ে সমগ্র জাতি হতাশ হয়ে পড়েছিল। এবং তার প্রেক্ষিতে পরবর্তী সময়ে এই দীর্ঘ 3.5 বছরের শাসনের মধ্যে যে মানুষের গলা টিপে ধরা, মানুষকে হত্যা করা এবং রক্ষী বাহিনীকে নির্যাতন করা, আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে দিয়ে প্রাইভেট বাহিনী, রক্ষী বাহিনী গড়ে তোলা, এবং নানা ক্ষেত্রে যে লুটপাট, খুনাখুনি, এই বিষয়গুলো যে হয়েছে, সেটা আজকে আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিক। এটা আমাদের দেখতে হবে। যেই কারণে তার শাসনামলে 30,000-এরও অধিক মানুষকে হত্যা করা হয়েছে। যে শাসন হলো মাত্র 3.5 বছরে, আর সেখানে হত্যাই হলো প্রায় 30,000-এর মতো, এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো। এমনকি যে তার দল আওয়ামী লীগ, সেটা পর্যন্ত নিষিদ্ধ হলো। তার দল কিন্তু নিষিদ্ধ হলো, কেননা তিনি বললেন যে আমি কষ্ট করে সব খাবার নিয়ে আসি, চাটার দলেরা সেটা খেয়ে দিল। চাটার দল মানে তার নিজের দলকেই তিনি এই কথাটা বলেছেন। তার মানে তার সেই সাহসটা, অন্তত এই সব সাহসটা ছিল, সত্য কথাটা বলার মতো এই পরিবেশটা ছিল। নিজের দলকেই চাটার দল বলেছেন, এবং নানা ধরনের দীক্ষা তিনি দিয়েছেন। ফলে তার দল সহ বাংলাদেশের প্রচলিত সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র দল করলেন, সেটা হলো বাকশাল। সেই বাকশালের অধীনে কোনো দল থাকলো না, কোনো পত্র পত্রিকা থাকলো না, শুধুমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত 4টি পত্রিকা থাকলো। এবং আমাদের তাজউদ্দিন সাহেব একসময় তাকে বললেন যে প্রিয় নেতা বঙ্গবন্ধু, আপনি যে আপনাকে সরিয়ে ফেলানোর জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য, ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য কোনো পথ রাখলেন না, সত্য পথ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এই কথাটার মধ্যে ইঙ্গিত রয়েছে 15ই আগস্টের এই ঘটনা। কারণ অন্য কোনো পথ নাই, সংগ্রাম করে রাজপথে মিছিল করে তাকে সরানোর কোনো জায়গা থাকলো না। ফলে এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। এটা তাজউদ্দিনই তার বইয়েতে এটা ইঙ্গিত দিয়েছে, তার মেয়ের বইয়েতেও এই সমস্ত বিষয়গুলো রয়েছে। যাই হোক, এই কথাটা বলার আমার মূল কারণটা হলো যে আজকে মানুষের মধ্যে এত ক্ষোভ কিভাবে জন্মে। এই 53 বছর ধরে স্বাধীনতার যে মূল ঘোষণা, যেটা 10 এপ্রিলে দেওয়া হয়েছিল মুজিবনগর সরকারে, সেই 10 এপ্রিলে মুজিবনগর সরকারের যে ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টি ঘোষণার ভিত্তিতে 17 এপ্রিল সরকার শপথ গ্রহণ করল। এটাই হলো আমাদের মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তির সরকার। তাজউদ্দিন হলেন আমাদের মুক্তিযুদ্ধের নেতা। কিন্তু দুর্ভাগ্য হলো
72-এর যে সংবিধান প্রণীত হলো, সেই সংবিধানের ভিতরে প্রথম যে ঘোষণা, প্রথম যে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, তার কিছুই সেখানে রাখা হলো না। তাহলে এই সংবিধানটা কি? এই সংবিধানের বিরুদ্ধে আপত্তি জানানো জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, তখন ইতিমধ্যেই জেএসডি গঠিত হয়েছে, আরও সংবিধান বিতর্ক হলো, কিন্তু ওই সংবিধান মূলত আমরা মূল্যায়ন করি, ওই সংবিধান আসলে মুক্তিযুদ্ধের চেতনাবাদী কোনো সংবিধান ছিল না। এই সংবিধান অন্য কাউকে খুশি করার জন্য সেই সংবিধানটি প্রণীত হয়েছে। আমরা তারপরে থেকে 53 বছর ধরেই এই সংবিধানের সংস্কারের জন্য এবং আমরা নতুন একটি সংবিধান, রাষ্ট্র নতুন করে গঠন করার জন্য, রাষ্ট্রটা এমনভাবে নির্মিত হবে যে প্রতিটি নাগরিক তার জান-মাল ইজ্জতের গ্যারান্টি পাবে। রাষ্ট্র এমনভাবে নির্মিত হবে যে প্রতিটি মানুষ তার নিজের মতামত প্রকাশ করতে পারবে। ভিন্ন মত প্রকাশ করার দায়ে তাকে যেন প্রশ্নবিদ্ধ না হয়, ভিন্ন মত প্রকাশ করার দায়ে তাকে যেন জেলে যাইতে না হয়, তাকে যাতে বিচারের মুখোমুখি না হতে হয়, এই সমস্ত আকাঙ্ক্ষাগুলো নিয়ে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বার্থে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এই 1972 সালের 31 অক্টোবর থেকে জন্ম নেওয়ার পর থেকে একই কথা বলে আসছি। এবং এই কারণে আমাদের নেতা আসম আব্দুর রব, তার বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন। উনি 2022-এ, 23-এ, 21-এ, 24-এর প্রথম দিকে উনি যে বক্তব্যটা দিয়েছেন, তার বক্তব্য আপনি যদি শোনেন, উনি তো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।